টিভি বাংলার সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বনশ্রী। এস টিভি বাংলার নতুন সেগমেন্ট আপনাদের জন্য, সেটি সর্বদা সজাগ থাকুন। এই যে ট্যাগলাইন সর্বদা সজাগ থাকুন, কারণ এস টিভি বাংলায় প্রতি মুহূর্তে আপনাদেরকে সজাগ করতে বিভিন্ন ধরনের নিউজ কভার করা হয় এবং যেগুলো জনসচেতনতামূলক এক বার্তা, সেটাই আপনাদেরকে দেওয়ার প্রতিনিয়ত চেষ্টা করা হয়। এবং একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। সাধারণ মানুষের কাছে সেই সমস্ত বার্তা তুলে ধরা হয় এবং এস টিভি বাংলার তরফে এই যে সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠান মূলত আপনাদের জন্যই। এবং আমাদের যিনি স্যার আছেন ওনার কাছে কিছু কোশ্চেন আজকে রাখা হবে এবং এই যে সেগমেন্ট সর্বদা সজাগ থাকুন, তো সেখান থেকে কিছু কোশ্চেনের অ্যান্সার উঠে আসবে। তো সরাসরি আমরা স্যারের বক্তব্য একটু শুনে নেব। নমস্কার, আমি শেখর বি, আর আমার সহকর্মী পাশে আছে সোমা। তো আজ আমরা কিছু জনসচেতনমূলক বার্তা আপনাদের সামনে পৌঁছে দেব। তো আমি প্রথম আসব যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি সেটা শোনা যাক, তারা কি প্রশ্ন আমার থেকে আশা করে। স্যারের কাছে আমার একটা কোয়েশ্চেন। স্যার, এই যে অনেক সাধারণ মানুষের অনেক বিষয় অবগত নয়, যেমন পঞ্চায়েত এলাকা বা মিউনিসিপ্যালিটি, এই যে এখানকার ভারপ্রাপ্ত কিছু দায়িত্ব থাকে, যারা দায়িত্বে আছেন তাদের মূলত কি কাজ, তো সুতরাং এই সমস্ত বিষয়ে অনেক সাধারণ মানুষ অবগত নয়। এটা নিয়ে যদি একটু বিস্তারিত কিছু বলেন। দেখুন, আমরা যে সমাজে বাস করি, আমরা চাই সবসময় একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠুক। কোনো পরিবার বা কোনো মানুষ বা সাধারণ মানুষ সবসময় সরকারের কাছে কি আশা করে এটা আগে জানতে হবে। সরকারের কাছে আশা করে যেগুলো সেবামূলক, সচেতনমূলক যে বার্তা, যে খবর, যে প্রতিনিয়ত আমাদের প্রয়োজন, সেগুলোকে সঠিকভাবে পরিষেবা দেয়া। আর সঠিকভাবে পরিষেবা দিতে গেলে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হয়। দেখা যাচ্ছে যে প্রকল্পগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে, সেই প্রকল্পগুলো সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট কারোর কাছে পৌঁছায় না। তার জন্য আমরা ওপর থেকে আসি। কোথায় আসি? লোকসভা, তারপরে বিধানসভা, বিধানসভার পরে আমরা সরাসরি যদি চলে আসি তাহলে মিউনিসিপ্যালিটি, তারপরে কোথায় আসি? পঞ্চায়েত। আমরা সবাই জানি যারা গ্রাম্য এলাকায় বাস করে তারা পঞ্চায়েত এলাকায় বাস করে। আর এই পঞ্চায়েত যিনি প্রধান হন, তাদের নিচে যারা আছে তাদেরকে সাপোর্ট দেয়, তারা কারা? পঞ্চায়েত সদস্য। এই পঞ্চায়েত সদস্য কারা? একদম প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে সরাসরি পঞ্চায়েত সদস্যকে ভাগ করা হয়েছে। তাদের কাজ কি? সেই পঞ্চায়েত সদস্য যে এলাকায় থাকে এরকম আলাদা আলাদা সদস্য নিয়োগ করা হয়, আর তাদের জন্য কিন্তু ভোটাধিকার আছে। ভোটটা দেয় কারা? সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষ ভোটটা কেন দিচ্ছে? যে আমার এলাকার উন্নয়ন হোক, তার জন্য আমরা এই প্রতিনিধিকে পাঠাচ্ছি, সে পঞ্চায়েতে গিয়ে দরবার করবে। এটা হচ্ছে কিন্তু পঞ্চায়েত সদস্যদের কাজ। তাহলে পঞ্চায়েত সদস্যর উদ্দেশ্যটা কি থাকবে? আমার এলাকায় জন সচেতনমূলক কাজকর্ম, পরিষেবা দেওয়া কাজকর্ম, যেমন কি? যেমন জল, রাস্তাঘাট, লাইট, স্বাস্থ্য, এই সবগুলো দেখার কাজ হচ্ছে পঞ্চায়েত সদস্যদের। এবার পঞ্চায়েত সদস্য সে কাকে রিপোর্ট করবে? পঞ্চায়েত প্রধানকে। পঞ্চায়েত প্রধানের একটা ভূমিকা হচ্ছে কি, যত সদস্য আছে তাদেরকে কাজের ডিস্ট্রিবিউশন করে দেয়া এবং তাদের থেকে কাজগুলোকে কিভাবে হচ্ছে তার রিপোর্টিংটা নেওয়া। পঞ্চায়েত প্রধান কিন্তু পাবলিকের বাড়ি বাড়ি যাবে না, তার কাজ হচ্ছে সদস্যদের মাধ্যম দিয়ে তাদের থেকে বার্তাটাকে নেওয়া। এবার আসি যারা শহর কেন্দ্রিক জায়গায় বাস করে, তার হচ্ছে মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি যিনি আছেন মেন, যে তাকে বলা হয় চেয়ারম্যান। আর এই চেয়ারম্যান কাদের উপরে নির্ভর করে? এক একটা ওয়ার্ড কমিশনার। ওয়ার্ড কমিশনার যারা থাকে তাদের কাজ কি? তারা সেই এলাকাকে দেখাশোনা করা, তাদের পরিষেবা দেয়া, এটাই হচ্ছে ওয়ার্ডের কাজ। ওয়ার্ড রিপোর্ট করবে কাকে? মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান তাকে। চেয়ারম্যান কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হয় না, তার অনেক দায়িত্ব থাকে। এরপরে আসি আমরা বিধানসভা।
বিধানসভা, যাকে আমরা এমএলএ বলি, তাহলে বিধানসভা কার উপরে দায়িত্ব দেয়? পঞ্চায়েত এলাকা, মিউনিসিপ্যালিটি। এদের কাজ হচ্ছে তাদের কাছে দায়িত্বটাকে দিয়ে দিচ্ছে যে যত কেন্দ্রীয় সরকার কি প্রকল্পগুলো আসছে সেই প্রকল্পগুলো এদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা, এবং পরিশেষে দেখার দায়িত্ব সবসময় কিন্তু বিধায়কের। এরপরে আসি যাদেরকে বলা হয় লোকসভা। লোকসভার তাকে বলা হচ্ছে যিনি, তাদের বলে সাংসদ। আমরা প্রায় টিভিতে দেখি সাংসদরা তারা দরবার করছেন লোকসভাতে। কী জন্য দরবার? আজকে আমার এখানে বন্যা প্লাবিত হয়ে গেছে, আমার রাস্তাঘাটে ঠিকমতো টাকা আসছে না, আমি ইলেকট্রিক ঠিকমতো সার্ভিস দিতে পারছি না, আমার পঞ্চায়েতে হসপিটাল নেই, বা দেখা যাচ্ছে আরও কিছু হসপিটাল দরকার, বা এডুকেশন ইনস্টিটিউট দরকার। এইগুলো কিন্তু দরবার করে লোকসভাতে। লোকসভার ফাইনাল ডিসিশনটা কেন্দ্রীয় সরকার থেকে সব ডিস্ট্রিবিউশন কাজের হয়। এটাই হচ্ছে একটা সমাজকে ভালোভাবে তৈরি করে নিয়ে যাওয়ার পথই হচ্ছে এই পরপর সিস্টেমেটিক। আচ্ছা স্যার, এবার আমি বলছি এমপি বা এমএলএ যারা হয় তাদের তো নিশ্চয়ই একটা কোয়ালিফিকেশন দরকার হয়, সেই কোয়ালিফিকেশনটা কি? একদম। দেখুন, একটা সময় ছিল আমরা আমাদের দাদু ঠাকুমাদের কাছে শুনেছি যে তারা একটা সিস্টেম, একটা রীতিনীতি মেনে চলতো। কাদের কথায়? রাজাদের কথায়। তো একজন যদি রাজা হতেন তার দায়িত্ব অনেক, তার সম্পূর্ণ এলাকাটাকে দেখার দায়িত্ব, মানুষ সঠিক আছে কিনা সেটার দায়িত্ব ছিল রাজার। আর রাজা কি করতো? প্রজাদের মধ্যে কাজগুলো মন্ত্রীর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউশন করতো। তো দেখা যাচ্ছে সেই সময় একটা সিস্টেমে আমরা চলতাম। আজকে যেমনি আমরা যদি ভাবি যে একটা পরিবারের গার্জেন, ধরুন একটা পরিবারের গার্জেন যদি একদম অশিক্ষিত হয়, আমি কাউকে ছোট করছি না, শিক্ষার দিক থেকে সে যদি অনেক পিছিয়ে থাকে, তাহলে হয় কি যে ডেভেলপমেন্টের যে কাজগুলো থাকে, আমি কার কাছে যাব, কার কাছে দরবার করব, কিভাবে চিঠি করব, অ্যান্সার দিচ্ছে না কেন সেটাকে একবার মেল করব, এগুলোর জন্য দরকার হয় একটা শিক্ষা। তো আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি একদম গ্রাম্য এলাকা থেকে ধরি, একটা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত প্রধান মানে সে সরকারি একটা দপ্তরের দায়িত্ব নিয়ে কাজ করছে, তার এলাকাকে ডেভেলপমেন্ট করার দায়িত্ব নিচ্ছে, তাহলে তাকে কি হওয়া উচিত? পড়াশোনা জানতে হবে অবশ্যই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে আমরা ভোট দিচ্ছি পঞ্চায়েত প্রধান হিসাবে, তার যোগ্যতা নন ম্যাট্রিক। আচ্ছা, আপনারাই বলুন, আমি দর্শক বন্ধুদের কাছে এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা আমার থাকলো যে যদি পঞ্চায়েত প্রধান অশিক্ষিত হয়, পড়াশোনা না জানে, তাহলে সে ডেভেলপমেন্ট করবে কোত্থেকে? হ্যাঁ কি না? তো তার জন্যই তো শিক্ষা ব্যবস্থাকে আনা হয়েছে, যে আগেকার দিনের মানুষ, সেই সময় স্কুল ছিল না, পড়াশোনার মাধ্যম ছিল না, অনেক সমস্যা ছিল। এখন হয়ে গেছে পড়াশোনার বিভিন্ন মাধ্যম। তাহলে আপনার বক্তব্য হচ্ছে একটা পঞ্চায়েত প্রধান হতে গেলে তার কি যোগ্যতা হওয়া উচিত? প্রথমত, আমরা পাবলিকের থেকে অনেক মতামত নিয়েছি। সাধারণ মানুষ বলছে একটা পঞ্চায়েত প্রধান যদি একটু শিক্ষিত না হয়, তাহলে আমাদের কাজকর্মগুলো দরবারে পৌঁছাবে কিভাবে? আমার মনে হয় তাদের বক্তব্য এটাই, মিনিমাম উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি পাস না হলে তাকে পঞ্চায়েত প্রধানে রিক্রুটমেন্ট করাটা একদম ঠিক নয়। কারণ আজকে সরকার কিন্তু, কেন্দ্রীয় সরকার শিক্ষা, রাজ্য সরকার শিক্ষাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা তো আমরা বারবার দেখছি। তাহলে শিক্ষা ব্যবস্থাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে একটা পঞ্চায়েত প্রধান তার কত বড় একটা দায়িত্ব। সে পঞ্চায়েত প্রধানের শিক্ষাগত যোগ্যতা নন ম্যাট্রিক, এটা কেন হবে? আমরা কিন্তু এটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কাছে এটা আমাদের একটা দাবি, শুধু দাবি নয়, সাধারণ মানুষ এটাই চাইছে যে একটা পঞ্চায়েত প্রধান তার ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক হওয়া উচিত। আপনারাই বলবেন এটা ঠিক না বেঠিক। যদি সঠিক হয় তাহলে আপনারা কিন্তু আমাদের ফোন করুন আমাদের দপ্তরে, আমরা অবশ্যই এটা নিয়ে দরবার করব সরকারের কাছে। দ্বিতীয়ত, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত প্রধান একজন হয়েছেন যিনি পড়াশুনো জানেন না, যার শিক্ষাগত যোগ্যতা সেইভাবে নেই, তাকে পরিচালনা করছে তার হাজব্যান্ড। হচ্ছে তো? তাহলে এটা আমরা দেখছি, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যিনি ভদ্রলোক পঞ্চায়েত প্রধান হয়েছেন সে পড়াশোনা জানে না, তার মিসেস চালিয়ে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমরা মিউনিসিপ্যালিটিতেও দেখছি। এটা কেন হবে?
তাহলে সরকার এত শিক্ষা করে এত কোটি কোটি টাকা দিচ্ছে কাদের জন্য? আর যদি আমাদের গার্জেন তার শিক্ষাগত যোগ্যতা কম থাকে, তার ছেলে মেয়েদের কি শেখাবে? হ্যাঁ কি না? সেই পরিবেশটাকে কিভাবে ডেভেলপ করবে? তো তার জন্য আমার মনে হয় অবশ্যই করে একটা পঞ্চায়েত প্রধান হতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক হওয়া উচিত। হ্যাঁ কি না? একদম ঠিক। আর স্যারের কাছে আমার আরেকটা বিষয়, দর্শক বন্ধুরা, আপনাদের সামনে যে সর্বদা সজাগ থাকুন যে অনুষ্ঠানটা আপনাদের এই সেগমেন্টে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলে, কিন্তু এই আজকের যে মূলত টপিক অনেকেই অবগত নন যে ভোট দিয়ে আপনারা নির্বাচিত প্রার্থীদের নির্বাচিত করছেন, কিন্তু সে কাজগুলো করছে কিনা, সঠিক কাজ আপনারা বা সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা তাই নিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে, কিন্তু সেই ক্ষোভটা আসছে কোথা থেকে? তো সেই হিসাবেই কোয়ালিফিকেশনটা জানাটাও দরকার, যে সে কোথা থেকে পাস আউট বা কি পাস আউট হচ্ছে বা তার আদৌ কোনো শংসাপত্র আছে কিনা। তো সেই নিয়ে আমাদের সহকর্মী সোমাদি যেরকম বললেন, স্যারের কাছে আমার দ্বিতীয় কোশ্চেন, স্যার আমরা পঞ্চায়েত এলাকা নিয়ে বা পঞ্চায়েত প্রধানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বললাম, এবার যদি আমরা বিধানসভা বা সাংসদের কথা উঠে আসে, তাহলে সেক্ষেত্রে তার কোয়ালিফিকেশনটা মোটামুটিভাবে কোন লেভেলে হওয়া উচিত? এবার আমার একটা প্রশ্ন ওই জায়গাটা একটু ছেড়ে গেলাম, সেটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ ভোট দিচ্ছি কাকে? পঞ্চায়েত প্রধানকে। আচ্ছা, আপনার কি জানবার অধিকার নেই সেই পঞ্চায়েত প্রধান আদৌ শিক্ষাগত যোগ্যতা কি আছে? যদি মনে হয় তার শিক্ষাগত যোগ্যতা ঠিক নেই, তাকে আমরা নির্বাচন করব কেন? আমরা বয়কট করব যে না, শিক্ষাগত যোগ্যতা যদি তার না থাকে তাহলে তাকে সেই পদে আসার সে যোগ্য ব্যক্তি নয়। আর আমার মনে হয় এই বার্তাটা সরকারের কাছে পৌঁছানো উচিত যে আমি শিক্ষার জন্য কোটি কোটি টাকা দিচ্ছি, আর আমরা অশিক্ষিতকে একটা জায়গায় দাঁড় করাচ্ছি যে একটা পরিচালনা করবে, এটা সম্ভব কোনোদিন? তো এটা একটা ব্যাপার। তো এরপরে ওই প্রশ্নটার ক্ষেত্রে আমি আরেকটু মাঝখানে আসি, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি যেটাকে বলে চেয়ারম্যান, আমরা বহু জায়গা দেখেছি চেয়ারম্যানের যোগ্যতা কি? ওই সেম একই, তার শিক্ষাগত যোগ্যতা নন ম্যাট্রিক, মাধ্যমিক পাস না, উচ্চ মাধ্যমিক পাস না। আর সে কোথায় পরিচালনা করছে? একটা শহর কেন্দ্রিক, যাকে বলা হয় মিউনিসিপ্যালিটিটা হয় শহর কেন্দ্রিক। তাহলে একটা শহরের শিক্ষাগত যোগ্যতা গ্রামের চাইতেও মেবি হতে পারে অনেকটাই বেশি, কারণ সেখানে সুযোগ সুবিধা বেশি থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শহরাঞ্চলে যেসব শিক্ষিত মানুষ আমরা জেনে শুনে ভোট দিচ্ছি একটা চেয়ারম্যানকে বা একটা ওয়ার্ড কমিশনারকে যার শিক্ষাগত যোগ্যতা নন ম্যাট্রিক, এটা একটা হাসির খোরাক হয়ে যাচ্ছে না? তা আমরা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, এটা কি আমাদের বলবার অধিকার নেই? কোন চ্যানেল বলে, কোন মিডিয়া বলে, এইটা নিয়ে কেউ বলে না। তো আমরা এটাই বার্তা দিতে চাই, পঞ্চায়েত প্রধান তার শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়, তাহলে একজন চেয়ারম্যান যে কলকাতা শহরে আছে তার যোগ্যতাটা আরেকটু বেশি হওয়া উচিত। তার মানে আমরা আশা করতে পারি তার গ্র্যাজুয়েশন মিনিমাম থাকা উচিত। তাহলে এই বার্তাটা নিয়ে আমরা দরবার করব সরকারের কাছে আগামী দিনে, সামনে যে ভোটগুলো আসবে, যেন একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তার শিক্ষাগত যোগ্যতা যেন মিনিমাম এইচএস অথবা গ্র্যাজুয়েশন হওয়া উচিত। আমরা দেখছি রাস্তা দিয়ে যখন যাচ্ছে ফলাও করে লেখা থাকে তার গাড়িতে চেয়ারম্যান, তার শিক্ষাগত যোগ্যতাটা কি সেটা আমাদের তো জানতে হবে। তাই সাধারণ মানুষকে আমরা এই সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠানে সবাইকে এটাই বলবো, আপনারা সজাগ হন, সতর্ক হন, আর প্রত্যেকটা যারা দায়িত্ব নিয়ে জনসাধারণের ভোট নিয়ে যারা যাচ্ছে দরবার করছে সরকারের কাছে, তাদের কাছে কৈফিয়ত চান আপনার শিক্ষাগত যোগ্যতা কি। যদি যোগ্যতা না থাকে তাহলে আমরা আপনাকে ভোট দেব না। আমরা কিন্তু ভালো রকম জানি যার মধ্যে একটু শিক্ষা থাকবে সে কিন্তু অনেকটাই ভালো কাজ করতে পারে, আর যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা নেই সে কি দরবার করবে? একটা লেটার, একটা চিঠি যদি সে পড়তে না পারে তাহলে সে কি দরবার করবে? তাই কি না? তাই বারবার বলবো, পঞ্চায়েত প্রধান হোক আর অথবা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হোক, তাকে অবশ্যই করে যখন আপনারা ভোট দেবেন সাধারণ মানুষ, তাদেরকে দেখে নেওয়া উচিত তারা মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না নন ম্যাট্রিক না গ্র্যাজুয়েশন, যার শিক্ষা থাকবে আপনারা তাকেই ভোট দিন। আমার মনে হয় তার একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠতে পারে। দ্বিতীয়ত যেটা বলছিলে তুমি, সেটা হচ্ছে যে সাংসদ বা বিধায়ক,
এটা কিন্তু আমরা মানে ভাবি আর নিজেরা অবাক হয়ে, আমরা কি শিক্ষার জগতে বাস করছি, না আমরা সবাই অশিক্ষিত? আমরা যদি শিক্ষার জগতে বাস করি, যদি শিক্ষাটাকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে চলি, তাহলে আমরা একটা এমএলএ যাকে বলছি আমরা বিধায়ক, তাকে আমরা ভোট দিচ্ছি, সে উচ্চ মাধ্যমিকও পাস না, মাধ্যমিকও পাস না, বা লোকসভায় যারা যাচ্ছে তাদের ক্ষেত্রেও সেম হচ্ছে। তারা লোকসভায় গিয়ে দেখবেন অনেক সময় তারা চুপচাপ বসে থাকে, তারা কিছু প্রশ্ন করতে পারে না। কি প্রশ্ন করবে? আর প্রশ্ন করতে গেলে তো তার যোগ্যতা থাকতে হবে। তার জন্য দেখবেন অনেক এলাকাতে ভালো কাজ হচ্ছে না। আজকে কেন্দ্রীয় সরকার বা লোকসভাতে বা বিধানসভাতে আলোচনা হয় কি জন্যে? যে ডেভেলপমেন্টমূলক, উন্নয়নমূলক কাজের জন্য কোথায় উন্নয়ন করতে হবে, কিভাবে উন্নয়ন করতে হবে। তা আমি যদি ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকি, তাহলে আমি কি সেই প্রশ্নটা করতে পারবো? আপনার এলাকায় কি ঘটছে সেটা তো আমরা জানতে পারছি না। তা সেটাকে জানার অধিকার কার আছে? যে লোকাল এলাকায় থাকছে তার অধিকার আছে সেটা জানার, আর সেটা দরবার করতে হবে। আমরা সেটা করছি না। তার জন্যে একজন সাংসদ বা বিধায়ক হতে গেলে তাকে 100% গ্র্যাজুয়েশন হতে হবে। তার অধিক হলে আপত্তি নেই, কিন্তু তার কম যোগ্যতা হলে তাকে বসার অধিকার নেই। এইটা নিয়ে আমাদের আওয়াজ করা উচিত, এইটা নিয়ে আমাদের দরবার করা উচিত। সাধারণ মানুষকে আমি এটাই বলবো যে আপনারা দরবার করুন। আপনি হতে পারেন কম পড়াশুনো জানা, কিন্তু আপনি তো আশা করেন আপনার ছেলেমেয়েরাও তারা শিক্ষিত হোক, ভালো জায়গায় যাক। আর ভালো জায়গায় যেতে গেলে সুষ্ঠু সমাজ থাকতে হবে। ধরুন আপনি ময়লা জায়গা দিয়ে যাচ্ছেন, তখন কি হয়? আমরা নাকে একটা আঙুল ধরি, তার মানে সেই জায়গাটা আমরা বুঝতে পারছি ময়লা, নোংরা। আর আমরা দেখতে পাচ্ছি যেসব কিছু কিছু যারা পঞ্চায়েত প্রধান বা দেখা যাচ্ছে চেয়ারম্যান, আমরা দেখতে পাচ্ছি তার শিক্ষাগত যোগ্যতাটা কম। আমরা জেনে শুনে আমরা চলে যাচ্ছি, তাকেই ভোট দিচ্ছি। এটা করা উচিত কি উচিত না সাধারণ মানুষই বলবে। তাই আমি বলবো এটাই, যারা বিধায়ক হন বা যারা সাংসদ হন, তাদের ক্ষেত্রে মিনিমাম যোগ্যতাটা হতে হবে গ্র্যাজুয়েশন বা তার অধিক, তাই কি না? স্যার, এই কথার পৃষ্ঠায় আমি আরেকটা কথায় আসছি, যে আপনি তো বললেন যে তাদের শিক্ষাগত যোগ্যতা, কিন্তু তাদের নেচারটা কিরকম সেটাও তো দরকার আছে। অবশ্যই। হ্যাঁ, যেমন আমরা সরকারি চাকরি পেলে, যদি কেউ সরকারি চাকরি পায়, সেক্ষেত্রে বলা হয় যে তাকে আগে পুলিশ ভেরিফিকেশন করা হয়, যে তার ক্যারেক্টারটা কীরকম, তার কোনো রকম আর কি ব্যাপার আছে কি না আর কি, যেটা আর কি। তাহলে সেক্ষেত্রে এমপি বা এমএলএ এদের ক্ষেত্রে এই জিনিসটা কি দেখাটা বাধ্যতামূলক? খুব ভালো একটা প্রশ্ন। আমি শুধু বলবো না এমপি বা এমএলএ, চেয়ারম্যান হতে পারে, একদম তাই, পঞ্চায়েত প্রধান হতে পারে। তাহলে যখন আমরা জনপ্রতিনিধি, এই কথাটার মানেটা কি? জনগণের সে প্রতিনিধি হয়ে সে যাচ্ছে, তাহলে তার যোগ্যতার সাথে সাথে তার ক্যারেক্টারটাও দেখা উচিত। আমরা এত আইপিএস আইএস অফিসারদের নিয়ে আমরা একটা দেশ চালাচ্ছি, তো তাদের মধ্যে কি এই যোগ্যতাটা মাথার মধ্যে থাকা উচিত কিনা? যে না, তাই তো পঞ্চায়েত প্রধান যে হচ্ছে তাকে ক্রাইটেরিয়ায় ফেলে দাও, শিক্ষাগত যোগ্যতা হতে হবে, বা চেয়ারম্যান যে হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা এই থাকতে হবে, বা বিধায়ক বা সাংসদ। এবারে খুব ভাইটাল একটা প্রশ্ন করেছেন, সব সমস্যা চাপিয়ে দেওয়া হয় কি সাধারণ মানুষের কাছে? আমি সাধারণ মানুষকে এই বক্তব্যটাই প্রশ্নটা করছি, যে সব সমস্যা চাপিয়ে দেওয়া হয় সাধারণ মানুষকে। আজ আমরা জেনে রাখুন, এই প্রশ্নটা কিন্তু এতদিন পর্যন্ত কোনো মিডিয়া করেনি। কি সেই প্রশ্ন? যে প্রশ্নটা করলেন আপনি, যে একটা চাকরি যখন সে পাবে, তার ক্যারেক্টার, তার থানায় কোনো কমপ্লেন আছে কিনা, তার নামে কোনো কেস আছে কিনা, সেটা দেখার পরে তার চাকরিতে বহাল করা হয়। বাহ, সরকার তো বেশ ভালোইভাবে এগিয়ে চলেছে। তাদের ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করা হলো যে না, তোমার যদি কোনো দাগ থাকে তাহলে তুমি চাকরি পাবে না। আর যারা দেশ চালাচ্ছে, যারা সমাজকে চালাচ্ছে, যারা সমাজকে সঠিকভাবে পরিচালনা করবে, তারা যদি ক্রিমিনাল হয়, তারা যদি মার্ডারার হয়, তারা যদি নোংরা মানসিকতার হয়, তাদের নামে যদি কোনো কেস থাকে, তাদেরকে বিধানসভা, রাজ্যসভা, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, কোথাও তাদেরকে ভোটে দাঁড়ানোর দেওয়ার উপযুক্ত নয় তারা। এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি এসটিভি বাংলার পক্ষ থেকে।
সাধারণ মানুষ আশা করি আমাদের সাথে একমত হবেন যে যদি কোনো বিধায়ক বা যদি কোনো সাংসদ তাদের যদি কোনো কেস থাকে থানায় বা তাদের ক্ষেত্রে যদি কোনো ক্রিমিনাল অফেন্স থাকে বা তারা যদি কোনো ধরনের জড়িত থাকে কোনো কুচক্রে বা আর্থিক দুর্নীতিতে যদি জড়িত থাকে, তাদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না। তারা এই পদে বসার যোগ্যতম ব্যক্তি নয়। যখনই তার নামে কিছু হয়ে গেল যে হ্যাঁ সে যোগ্যতম নয়, সাথে সাথে ভোট করে তাকে ফেলে দেওয়া হোক। সমাজে কি ভালো মানুষ নেই? প্রচুর ভালো মানুষ আছে। আর সমাজে ভালো মানুষ আছে বলে এখনো সমাজটা চলছে। আজকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অনেক প্রকল্প নিয়ে আসছে ডেভেলপমেন্ট করার জন্য। এই যে বার্তাটা, এটা কি তাদের মধ্যে নেই? আজকে দেশ চালায় কারা? আইএস আইপিএস অফিসাররা, শিক্ষিত মানুষরা। তো তাদের মাথায় কি এটা আসে না যে না তাই তো, যে আর শিক্ষাগত যোগ্যতা একদিকে, ধরুন একজন মার্ডারার, সে নিযুক্ত আছে সেই মার্ডার কেসে, তার নামে কেস হয়েছে, সে কি ভালো ব্যক্তি? ভালো মানুষরা কোনোদিন কি মার্ডার করবে? কাউকে খুন করবে? ভালো মানুষরা কি কোনোদিন আর্থিক দুর্নীতিতে জড়িত থাকবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের কাছে আবেদন করব, এই ধরনের মানুষকে যদি ইমিডিয়েট স্টেপ না নেয় সরকার, তাহলে কিন্তু কোনোদিন সুষ্ঠু সমাজ গড়ে উঠতে পারে না। তাই সাধারণ মানুষ বলবো, আপনারা কিন্তু অবশ্যই করে ভোট দেওয়ার আগে এই জিনিসগুলো দেখে নিন, তারপরে ভোট দিন। না হলে বলুন এই প্রার্থীকে আমরা যোগ্যতম মনে করছি না, আমরা ভোট বয়কট করব। দেখবেন সরকার সঠিকভাবে এগোবে। সরকার তো চায় ডেভেলপমেন্ট হোক, তাহলে এটা কি ডেভেলপমেন্ট নয়? সরকার কি চায় একটা অসুস্থ সমাজ গড়ে উঠুক? সরকার কি চায় কোনো ডেভেলপমেন্ট হবে না? তাহলে এই যে এত কোটি কোটি টাকা যে সরকার দিচ্ছে বিভিন্ন প্রকল্পতে, কাদের দেবে? তাদের শিক্ষাগত যোগ্যতা কি? তাদের ক্যারেক্টার কি? তো এটাও বলবো, সরকারি চাকরির ক্ষেত্রে যদি কোনো ছেলে মেয়ের যদি বলে যে না তার থানায় কেস থাকলে চাকরি হবে না, তাকে সাথে সাথে প্রতিবাদ করা উচিত যে তাহলে একজন সাংসদ, তাহলে একটা বিধায়ক, একটা চেয়ারম্যান, একটা পঞ্চায়েত প্রধান, তার যোগ্যতাকেও বিচার করা হোক। তো স্যারের বক্তব্যে অনেক কথাই উঠে আসলো, কারণ সত্যি কথাই তাই, কাকে আপনারা ভোট দিচ্ছেন আর কাকে আপনারা নির্বাচিত করে আনছেন সেটা তো একটা বড় ফ্যাক্টর। স্যারের কাছে আমার একটা লাস্ট কোশ্চেন, যে স্যার এই যে সাধারণ মানুষের কথা ভেবে আমাদের যে এই সেগমেন্ট, তো প্রশাসনের তরফ থেকে, প্রশাসনের কাছে আমার মনে হয় যে এইগুলো খতিয়ে দেখা তো খুবই জরুরি আগে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি তার আগে নেওয়া উচিত বা কোনো স্টেপ কি ফেলা উচিত? সবার আগে দরকার কেন্দ্রীয় সরকারকে বলবো বা তাদের যে দপ্তর আছে তাদের কাছে একদম ইনস্ট্রাকশন করে দিন যে এই ক্রাইটেরিয়া না থাকলে হবে না। আর প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা ডিএমকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এই দায়িত্বটা দেওয়া হোক। আর যদি তারা পালন না করে, সরাসরি হাইকোর্টে তাদের নামে কেস করা হোক। যদি এটা করা যায় সিস্টেমেটিক, তাহলে আমার মনে হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা জায়গায় জায়গায় এটাকে কিন্তু একটা ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে একটা সঠিক বার্তা পৌঁছে দিতে পারে। আর তারপরেও যদি না হয়, তাহলে সাধারণ মানুষের কাজ কি? যে আমরা ভোট দেব কাকে, সেই যোগ্য ব্যক্তিটা কোথায়, তবেই আমরা ভোট দেব। আজকে সামনে আমাদের ইলেকশন আসছে, বিধানসভার ভোট। তো এই বিধানসভা ভোটের আগে এখনই আপনারা প্রস্তুতি নিন যে যে ব্যক্তিটা যদি ক্রিমিনাল, তার নামে কোনো কেস থাকে, তাহলে তাকে ভোট দেবেন না। যদি সেই যিনি প্রার্থী হচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতা কম থাকে, তাকে ভোট দেবেন না। দরকার হলে তাকে যাচাই করুন। আপনারা জানেন যখন ভোট পর্ব হয় তার আগে তাদের কাছে জমা দিতে হয় তার যাবতীয় তথ্য, এবং সেটা কিন্তু আপনি সাইডে গেলেও পেয়ে যাবেন। তো সেই সাইডে গিয়ে তথ্যটা দেখে নিন যে যোগ্য কি অযোগ্য। যদি আমাদের ক্রাইটেরিয়ার সাথে ঠিক থাকে তাহলে তাকে ভোট দেবেন, নচেত তাকে ভোট দেবেন না। আমরা যদি চোরকে ভোট দিই তাহলে সমাজটা কি হবে? সে তো চুরি করবে। একটা দুর্নীতি পরায়ণ মানুষকে যদি আমরা ইলেকশনে দাঁড় করাই তাহলে কি হবে? স্বচ্ছ সমাজ গড়ে উঠবে কি? কোনোদিনই হবে না। তাই আমরা এটাই বলি যে গুটি গুটি পায়ে সবাই এগিয়ে আসুন, সবাই প্রোটেস্ট করুন, সবাই দরবার করুন, দরকার হলে ভোট বয়কট করুন, ডিএমকে চিঠি করুন,
আপ টু বটম সবাইকে জানান যে এটা যদি আপনারা করেন তবেই আমরা ভোট দেব, তবেই ইলেকশন হবে। আর আজকের দিনে সোশ্যাল মিডিয়া সবার হাতে, প্রত্যেকের কাছে মোবাইল আছে, আপনারা ফেসবুকে পোস্ট করুন, আপনারা বিভিন্ন জায়গায় মেল করুন। আমার মনে হয় আজ না হলেও কাল এই সাবজেক্টটা নিয়ে একটা বড় জিনিস তৈরি হবে, একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠবে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনার মুখোমুখি আমরা হলাম এবং স্যারের বক্তব্য থেকে অনেক কথাই উঠে আসলো। এবং এটাও একদম সত্যি কথা যে মিডিয়া মানেই যে শুধুমাত্র খবর, মানে রাজনৈতিক পোস্ট, রাজনৈতিক খুনাখুনি, জখম, এই সমস্তই কিছু দেখানো হবে তা কিন্তু নয়। এসটিভি বাংলা সদা সর্বদাই জন সচেতনতামূলক বার্তা আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করে, আজও সেটা ব্যতিক্রম ছিল না। সুতরাং একটা কথাই এই সেগমেন্ট থেকে উঠে আসলো যে ফাঁদে পা দেবেন না। যতই ভোটের আগে লালসার মতো কথা আপনাদের সামনে আসুক যে এই করা হবে, ওই করা হবে, কিন্তু সাধারণ মানুষ যেখানে থাকা ঠিক সেখানেই পড়ে থাকে। তো সুতরাং আপনাদের কথা শোনার জন্য কাকে আপনারা ভোট দিচ্ছেন, কাকে নির্বাচিত করে আনছেন, সেটা কিন্তু আপনাদের ওপরই। সুতরাং কাউকে দোষ দিয়ে লাভ নেই। যাকে আনছেন তার জন্য এই যে ক্রাইটেরিয়াগুলো স্যার বলে দিলেন, সেগুলো একটু মাথা ঠান্ডা করে একটু বুঝে যদি আপনারা পা ফেলেন, তবে হয়তো নির্বাচিত প্রার্থীকে আপনারা নির্বাচিত করে আনবেন, এবং সেটা তো বলা যেতেই পারে। তো সুতরাং ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। এইরকম সেগমেন্ট আপনাদের জন্যই আরো নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। ততক্ষণ সজাগ থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।